নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণভোটের গ্যাজেট প্রকাশ করল ওইসি। রাতভর বিএনপির গুলশান কার্যালয়ে নেতাকর্মীদের সমাগম। সামরিক ফলকে স্বীকৃতি দিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির। আস্থা অর্জনের পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করাই লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত 2। রাজশাহী মেডিকেলে সংকটাপন্ন অবস্থায় 3 আহত চিকিৎসাধীন। ঋতুরাজ বসন্তের আগমনে চারদিকে রঙের ছোঁয়া। শীতের জীর্ণতা ঠেলে গাছে গাছে নতুন কুড়ি। প্রকৃতির নবজাগরণে এলো বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার এটা ব্যাখ্যার থেকে ফিল করার বিষয়টা হচ্ছে বেশি। বসন্ত আসলে বেশি ভালো লাগে যে অনেক ধরনের ফুল নিয়ে অনার্স বানানো যায়, ফুল দেখা যায়। শুভ পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর আনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট এবং গণভোটের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশ করা হয়। গ্যাজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপরে জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সব আনুষ্ঠানিকতা শেষে 297 আসনের গ্যাজেট ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, তারেক রহমানের আজকের কর্মসূচির বিষয়ে বিস্তারিত তথ্যপাত্র আপনার মাধ্যমে জানতে চাই। অনেক এই মুহূর্তে বিএনপি প্রধান কার্যালয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং বিএনপি তারেক রহমানের আজকের আমি যতটুকু জানি যে বিকাল নাগাদ একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে। তবে এখন পর্যন্ত তিনি অফিসে আসেননি। তবে কিছুক্ষণ আগেও আমি দেখতে পেয়েছি যে ভুটানের অ্যাম্বাসিডর বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছে তিনি কিন্তু এখানে ফুলেল শুভেচ্ছা জানাতে এসেছিলেন এবং গতকাল থেকেই বিভিন্ন দেশের বাংলাদেশে নিযুক্ত যারা রাষ্ট্রদূত রয়েছে তারা কিন্তু এই বিএনপি অফিসে এসে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, মত বিনিময় করেছেন এবং গতকালকে কিন্তু আমরা বিশাল ব্যাপক নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও যদি বলে রাখতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গতকাল শুক্রবার রাতে এবং মূলত নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই গ্যাজেটটি জারি করে এবং গতকাল রাতে গণভোট ফলাফলের গ্যাজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। গ্যাজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন 4,82,660 জন মানুষ, অন্যদিকে না ভোট দিয়েছেন 2,71,272,726 জন। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও কিন্তু বিপুল অনেক, এমনটাই আমরা দেখতে পেরেছি। তবে আমরা যেমনটি জানি যে আগামীকাল অর্থাৎ সোমবার অথবা মঙ্গলবার কিন্তু শপথ পড়ার কথা রয়েছে। সহকর্মী হাসিবুল করিম বিজয় যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি বিএনপির গুলশানের কার্যালয়ের সামনে থেকে। নির্বাচনের জয়কে গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, পররাষ্ট্রনীতিতে দেখা হবে বাংলাদেশের স্বার্থ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিএনপিকে শুভেচ্ছা জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। জুমার নামাজ আদায় করে দুপুরের পর গুলশানের দলীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে প্রবেশ করেন দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা। এ সময় দলের শীর্ষ নেতার সঙ্গে মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠান সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
কার্যালয় থেকে বের হয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিজয় নিশ্চিত হওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ নিরঙ্কুশ বিজয়। রাতে দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি, আস্থাটা রাখতে হবে। এটা অনেক বিশাল কাজ। কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে। সকাল থেকে গুলশানের কার্যালয়ে ভিড় উৎসুক মানুষের। বিভিন্ন এলাকা থেকে ফুল নিয়েও আসেন অনেক দলীয় কর্মী সমর্থক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন। বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতাকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, তারেক রহমানের প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন 3 জন। ভোরে সদরের ফাটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সামগ্রিক ফলকে স্বীকৃতি দিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। জামায়াতের আমির লেখেন, নির্বাচনের ফলাফল নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা। আস্থা অর্জনের পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করাই হবে জামায়াতের লক্ষ্য, এমনটাও জানান আমির। বলেন, এর মাধ্যমে ভবিষ্যতের জন্য দায়িত্বশীলতা অর্জনের পথ সুগম হবে। পোস্টে লেখেন, জামায়াত বরাবরই টেকসই ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে। আইনের শাসনকে সম্মান জানিয়েই ফলাফল মেনে নেয়ার কথা জানান তিনি। একই সাথে মনে করিয়ে দেন, দেশের স্বার্থ সবার আগে, প্রয়োজনে সরকারের পরিকল্পনা ও কর্মকাণ্ডকে প্রশ্ন করা হবে, তবে বজায় রাখা হবে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ। নির্বাচনে একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। ফল ঘোষণার পরই বিএনপির নেতাকর্মীরা তাদের প্রার্থীদের বাড়ি ঘরে হামলা করেছে বলে অভিযোগ করা হয়। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে 11 দলীয় ঐক্য ও এনসিপি অনিয়ম হওয়া আসনগুলোয় তদন্ত করার দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট জয়লাভ করে 77টি আসনে। যদিও একাধিক আসনে অনিয়মের অভিযোগ করছে তারা। অলরেডি ব্যক্ত করেছেন। শুক্রবার রাতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে 11 দলীয় জোট। পরে গণমাধ্যমে কথা বলেন জোটের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10% ভোট কারচুপি হয়েছে। বেশ কিছু আসনে ফলাফল পরিবর্তনের অভিযোগ আনেন তিনি। যখন কয়েকটা আসনকে টার্গেট করে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, ভোট গণনায় জনরায়ের প্রতিফলন হয়নি। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। পরে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অনিয়মের অভিযোগ তুলে কিছু আসনে তদন্তের দাবি জানান। 11 দলীয় জোটের প্রার্থীদের বাড়ি ঘরে হামলার অভিযোগ তুলে তা বন্ধের আহ্বান জানান জামায়াত আমির। তা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে।
পরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পরিচালনা কমিটি। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করছে বলেও অভিযোগ তোলেন আসিফ মাহমুদ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি আসনে যেখানে জাতীয় নাগরিক পার্টি কন্টেস্ট করেছে সেখানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে। ইতিমধ্যে ঢাকা ৮, পঞ্চগড় ১ সহ বেশ কয়েকটি আসনের ফলাফল রিভিউর আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি সরকার গঠন করবে আর এমন ঘোষণার পর থেকেই দলটির নেতাকর্মীরা বেপরোয়া, এই অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব এবং রংপুর ৪ আসনে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দেখেই আজ বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। ডিসি, এসপি, কমিশনার, এমন আর্মির অফিসার সবাইকে আমি এই বিষয়টা জানিয়েছি। এখনো পর্যন্ত তারা এখানে কোনো ফোর্স ডিপ্লয় করে নাই। ফলাফলের সময়টাতে অনেকগুলো আসনকে টার্গেট করে ভোট কারচুপি করা হয়েছে, ফলাফল কারচুপি করা হয়েছে। তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে দুজনের, আহত হয়েছেন ৩ জন। ভোরে সদরের ফাটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় মোহাম্মদ কামালের বাড়িতে ককটেল তৈরির কাজ করছিল কয়েকজন। এই সময় হঠাৎই ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে প্রাণ হারান দুজন, গুরুতর আহত হন বজলুর রহমান মিনহাজ এবং শুভ নামের ৩ জন। বিকট শব্দ শুনে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজেপি। স্থানীয়রা জানান বিস্ফোরণে হতাহতরা জুলাই আন্দোলনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহতের ঘটনায় ব্রিফ করছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি। সরাসরি যাচ্ছি সেখানে। না, এই পর্যন্ত আমাদের কাছে তথ্য নাই। আমরা রাজশাহী মহানগরকে রিকোয়েস্ট করছি যে তারা যেন ওখানে ওদেরকে পাহারা দেয় এবং রাজশাহী মহানগর অলরেডি সেটা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেখানে আসিফ মারা গেলে আমরা অবশ্যই জানতাম। জানাবা যদি মারা যায় সেটাও জানবেন আপনারা। এই যে বোমা তৈরির সরঞ্জামগুলো এর আগে আমরা পুলিশের কাছে জেনেছিলাম বা বিজিবিও বলছিল যে পার্শ্ববর্তী দেশ থেকে আসে, মানে এই জিনিসগুলো এত সহজলভ্য হয় কেন? বিগত দিনেও কিন্তু পার্শ্ববর্তী ইউনিয়নে ঘটনা ঘটেছে। আপনার বক্তব্য অনুযায়ী কেন সহজলভ্য হয় সেটা কোথা থেকে আসে এটা তদন্ত না করে আমরা কেমনে বুঝবো যে কোত্থেকে আসছে? আমরা চেষ্টা করছি এটা বের করার জন্য। আমরা একটু মিস করে গেছি আমাদের লাইভের কারণে, যদি আরেকবার ছোট করে আমাদেরকে একটু বলেন। চাঁপাইনবাবগঞ্জের ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্রিফ করছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজধানীর ফরেন একাডেমিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ কথা বলছেন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সংস্কারের প্রস্তাব সময়ের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। মাননীয় প্রধান উপদেষ্টা গণভোটের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে বলেছিলেন, একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হবে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি। পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই। তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়াই হলো গণতান্ত্রিক পথের মূল ভিত্তি। এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন। জনগণ তার আহ্বানে সাড়া দিয়েছেন। সংস্কারের পক্ষে জনরায় এসেছে। গণভোটে দেয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। জনগণের এই রায় হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুত ভয়ে লড়াই করেছেন, তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি। তাদের দেয়া দায়িত্ব পালনের জন্য জনগণের অঙ্গীকার। প্রায় 16 বছর ধরে যে বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, নির্যাতিতের হাহাকার, তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জন আকাঙ্ক্ষার প্রকাশ। সার্বভৌম জনগণের অভিপ্রায়ের
যে প্রকাশ ঘটেছিল 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাই পুনর্বার এই রায়ে প্রকাশিত হলো। আমাদের এই বিষয়গুলো বিস্তৃত হবার সুযোগ নেই। মাদারীপুর সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, আর এই সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত হয় সেখানে 3 জন। শুক্রবার রাতে উপজেলার নতুন মাদারীপুর এলাকায় টানা 2 ঘন্টা চলে এই সংঘর্ষ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন আক্তার হাওলাদার ও হাসান মুন্সি গ্রুপের বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় উপজেলার চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তারের পক্ষের খালেক ব্যাপারীর ছেলে রানার ওপরে হামলা করে হাসান মুন্সি পক্ষের সাপকিপ টুটুল সহ 10 থেকে 15 জন। এই সময় রানার ডান হাত ভেঙে যায়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন। পরে টর্চ লাইট জ্বালিয়ে 2 ঘণ্টা ব্যাপী চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় যৌথ বাহিনী। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহা জি বসন্তে কত ফুল ফোটে, কত পাখি গায়। কিছুক্ষণ পরপরই কানে ভেসে আসছে কোকিলের ডাক। কেটে গেছে শীতের আলস্য, নতুন দিনে নির্জীব পাতা ঝরিয়ে নতুন কুড়ির জয়গান। পলাশ শিমুল বনে লেগেছে আগুন। প্রকৃতিতে বসন্তের আবহে মানুষের মনেও লেগেছে বাসন্তী হাওয়া। যেদিকে চোখ যায় শুধুই রঙের খেলা। আর এর সাথে যুক্ত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসের উদযাপন। রুবেল হোসেনের তোলা ছবিতে শকত মঞ্জুর শান্তর রিপোর্টে বিস্তারিত। রঙের মিছিল নিয়ে এলো ফাগুন। ঝোপঝাড়, বৃক্ষরাজি বা শৌখিন বাগান, সবখানেই লেগেছে রঙের ছোঁয়া। একদিকে পলাশ শিমুল, অন্যদিকে হলুদ মুকুলে ঢেকেছে আমলিচুর বাগান। ফুলে ফুলে মধুজীবীদের ওড়াউড়ি, আলসে দুপুরে কোকিলের ডাক। শহরে উৎসবের আমেজ। ফুলের প্রেমে মত্ত হতে বাধা হয় না শ্রেণী, পেশা কিংবা ধর্ম। এ ভালোবাসা শাশ্বত। বাঙালি নারী যেন নতুন করে খুঁজে পায় নিজেকে মোহনীয় করে সাজিয়ে তোলার উৎসাহ। জীবন খুবই ছোট, প্রত্যেকটা মুহূর্ত আমাদের এনজয় করার জন্য একটা বাহানা দরকার। অ্যান্ড বসন্ত ইজ ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ফেস্টিভ্যাল। বসন্ত আসলে বেশি ভালো লাগে যে অনেক ধরনের ফুল নিয়ে অর্নামেন্টস বানানো যায়, ফুল দেখা যায়। বিশেষ করে হচ্ছে হাতে অর্নামেন্টস পরি, খোপায় পরি, তো এটা আমার অনেক ভালো লাগে। আমি আর আমার মা বাগান করেছি, সেখানে অনেক ফুল ফোটে। সকালে ঘুম থেকে উঠে যখন বাগানে যাই তখন ফুলগুলা দেখে মানে অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায়। যুগ যুগ ধরে ভালোবাসার বার্তা নিয়ে হাজির হয় এই বসন্ত। প্রকৃতির রঙে বাঙালি মাতে সেই ভালোবাসার উৎসবে। এরই সাথে বিশ্ব ভালোবাসা দিবসের আবেদন মিলেমিশে একাকার। ভালোবাসা শাশ্বত, সার্বজনীন এক অনুভূতি। পৃথিবীর শত কোটি মানুষের ভিড়ে সেই একজনকেই নিজের সঙ্গী হিসেবে পাওয়া সত্যিই অপার্থিব। কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু সংসার জীবনে ভালোবাসাটার সাথে ভালো লাগা, ভালোবাসা এবং একসাথে দীর্ঘদিন থাকা মানে না দেখি তখন মনটার মধ্যে খুব ইয়া লাগে, আনচান লাগে যে ও কোথায় গেল। চোখ বন্ধ করলেই তাকেই দেখছি, তাকে নিয়ে একা একাই গান তৈরি করছি, তার ছন্দ তৈরি করছি। এগুলোই হলো আসলে ভালোবাসা। সময়ের সাথে জীবনের নানা স্তরে সে মানুষকেই আবিষ্কার করা নতুন রূপে। ভালোবাসার এটা ব্যাখ্যার থেকে ফিল করার বিষয়টা হচ্ছে বেশি। এটা একজন আরেকজনকে বোঝা, যেমন ও আমাকে বুঝতেছে, এই জিনিসটা কিন্তু আমাদের বিয়ের আগে ছিল না। আমাদের প্রতিদিনের বাসার যে রেগুলার কাজগুলো ওগুলোই একটু চেষ্টা করি দুজনে মিলে স্পেশাল করে তোলার। বাচ্চার প্রতি কেয়ার ওই সব থেকে বেশি নেয়, ঠিক আছে। আবার আমি যখন থাকি আমি চেষ্টা করি, ঝগড়াটা আমাদের আজকে হয়েছে, আজকে আমরা মেটানোর চেষ্টা করি দুইজনের, দুই তরফ থেকে। আমরা যত আরো সামনে যাবো ভালোবাসা তত গাঢ় হবে। কখনো বা জীবন হয়ে ওঠে দুর্বিষহ, চিরচেনা মানুষটি অচেনা হয়ে যায়, তবু ভালোবাসার অনুভূতি চিরশাশ্বত, চিরসবুজ। একদিকে ঋতুরাজ বসন্ত, ফুলে ফুলে ছেয়ে যাওয়া প্রকৃতি, কোকিলের ডাকে নতুন সম্পর্ক গড়ার আহ্বান। অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবসে চিরায়ত এক অনুভূতির উজ্জ্বল উদযাপন। নতুন কুড়ি যেমন মেলে ধরা জীবনের রঙিন বারতা দেয়, তেমনি হৃদয়ের গভীরে বেজে ওঠে ভালোবাসার শাশ্বত এক সুর।
শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সফরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। সিডনি, মেলবোর্ন সহ বিভিন্ন শহরে প্রতিবাদে নামেন লাখো মানুষ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চলছে এই বিক্ষোভ। ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েনের পাশাপাশি হেলিকপ্টার টহল জোরদার করা হয়েছে। আর এর আগে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের আমন্ত্রণে 4 দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছান ইসরায়েলের প্রেসিডেন্ট।